ঘটনাটা দিয়ে একমাত্র ফিফা সত্যি এবার বিতর্কিত হয়ে গিয়েছে এবং ট্রাম্প কিন্তু স্বীকারও করেছে। ইউরো কোনো অংশেই ওয়ার্ল্ড কাপের থেকে কম না। এখানে আবার আমরা হারাধনের ছেলে না বলে ট্রাম্পের ছেলে বলতে পারি। 90s যারা কিড এরা কিন্তু বড়ই হয়েছে দুইজনের দৌড় দেখে, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। এখন আসলে রোনালদো কি করবে? স্পেনের সবাই মিলে গোল করে। জাতি আসলে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, কারণ স্বাভাবিক যারা ব্রাজিলের ফ্যান মানে অ্যান্টি আর্জেন্টিনারা এখন মিশরের কিছু করার নাই, তারা মিশরের সমর্থক। শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠান পাওয়ার্ড বাই জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল, এবং আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছে তানজিল সিয়াম, হীরা তালুকদার। গতকালের আলাপে যেটা ছিল যে আমরা আসলে ভাবছিলাম যে গতকালের ম্যাচটাই রোনালদোর জন্য তার এই ওয়ার্ল্ড কাপের ক্যারিয়ারের মানে তার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ কিনা। তো আসলে বিষয়টা এরকমই দাঁড়িয়েছে। তো সেই জায়গায় বলতে গেলে প্রথমেই আমাদের আলাপ চলে যাবে পর্তুগালের সাথে স্পেনের যে ম্যাচটা হলো, সেই জায়গাটায় আমাদের আলাপ চলে যাবে। তো এই ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে? আসলে আমরা কালকে যে প্রেডিকশনগুলো করেছিলাম এটার সাথে কতটুকু আসলে বাস্তবতা মিলেছে? আমাদের প্রেডিকশন তো শতভাগই মিলেছে। হ্যাঁ, আমাদের প্রেডিকশনটা কিন্তু মিলেছে যে স্পেন এই ম্যাচটাতে জয়ী হবে। তবে আমি যেটা বলি যে আমাদের 90s যারা কিড এরা কিন্তু বড়ই হয়েছে দুইজনের দৌড় দেখে, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। আমার যেমন খেলা দেখার একটা বড় অংশ জুড়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো তার যে এই যে বিশ্বকাপ থেকে চলে যাওয়া, বিশ্বকাপ কি তার ক্যারিয়ারই শেষ। তো একটা কিছু তার এই একটা অধরা ট্রফি ছিল যে ওয়ার্ল্ড কাপ, এটা সে পেল না। এটা আসলে তার জন্য অনেক বড় অপূর্ণতা। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো রিসেন্টলি বলেছে যে সে 2016 সালে যে ইউরো কাপটা জিতেছে ওটাকেই সে বিশ্বকাপের সম্মান হিসেবে দেখছে। তারপরও তো কিছু একটা অপূর্ণতা থেকে যায়, আসলে বিশ্বকাপ তো বিশ্বকাপই। আর কালকের ম্যাচ নিয়ে যদি বলি যে কালকের ম্যাচটা যেটা মনে করেছিলাম যে একটু ম্যারম্যারা হবে, কিন্তু হয়নি। দুইটা দলই দেখলাম যে লং শট নিয়েছে অনেক বেশি। আপনার তারকায় ঠাসার দল ছিল দুইটাই, এবং দুইটাই সব মানে ইন্ডিভিজুয়াল যে দেখানোর যে বিষয় যে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে পাস দিব না, আমি দূরপাল্লার একটা শট নিয়ে গোল দিব, এইটা আমার মনে হয় যে ওই ম্যাচ জুড়েই ছিল যে সবাই এটা দেখাতে চেয়েছিল যে একটা দূরপাল্লার শট থেকে একটা গোল নিয়ে আসবে। তো পরে লাস্টে মিকেল মেরিনো কিন্তু ডি বক্সে ঢুকে যায় এবং সে গোল করে। এইটা কিন্তু স্পেনের জন্য আমি মনে করি যে ওরা যে বল পজিশন ধরে রেখে যে খেলেছে এইটা তাদের কাজে দিয়েছে। আর আরেকটা বিষয় কিন্তু এখানে যেহেতু রোনালদোর কথাই চলে আসছে, মানে এটা কিন্তু আমরা জানতে পারছিলাম যে সে বারবার বলছিল যে ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করবে, এরকম তার একটা বিষয় ছিল। এখন সেটাও কিন্তু অনেকের আগ্রহ যে এখন আসলে রোনালদো কি করবে। না, ওইটা তো রোনালদো কালকেই বললো যে আমার কাছে ইউরো জিতেছি আমি 16 সালে, এটাই আমার কাছে ওয়ার্ল্ড কাপ। তো আরেকটা সে কথা বলেছে, সে কয়েকটা সিগনিফিকেন্ট কথা বলেছে যে ওয়ার্ল্ড কাপের কথা বলেছে, ইউরোটা বলো যে ইউরো কোনো অংশেই ওয়ার্ল্ড কাপের থেকে কম না। কারণ ইউরোতে যারা খেলে, যারা ইউরো মানে নিচের দিকের দল, তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না। ইউরো তাদের ওয়ার্ল্ড কাপের সিস্টেমের কারণে সেখানে ওয়ার্ল্ড কাপে এমন সব দল খেলে যে ইউরোপের ছোট দলের থেকে অনেক খারাপ। তো ওইটা বোঝা যাচ্ছে যে ইউরোর মান, ইউরোর যে কোয়ালিটি, এটা ওয়ার্ল্ড কাপের থেকে, হ্যাঁ এটা অনেকেই বলে, সেটা রোনালদো বলেছে, আমাদের অনেক এই ইউরোপের অনেক ক্রীড়া সাংবাদিকরা একই কথা বলেছে। এটা উয়েফা যে আমরা ইউরো লিগটা ইয়েটা দেখি যে ইউরো কাপটা, এটাও 4 বছর পর আসে। তো সেটাও কিন্তু অনেকে বলে যে এটা বিশ্বকাপের থেকে অনেক ক্ষেত্রে মানে যদি খেলা বিশ্বকাপে তো সারা বিশ্বের প্রতিটা অঞ্চলকে কোয়াপ্ট করে, তা এটা শুধু ইউরোপের, কিন্তু বলছে যে এখানে যে খেলার মান এটা বিশ্বকাপের থেকে ভালো। তো ওই হিসাবে রোনালদো যেটা বলতে চেয়েছে, আর হ্যাঁ এটা তো একটা ইয়ার জায়গা থেকে তো হয় যে কষ্টের জায়গা থেকে তো মানুষ বলে যে আমি এটা ওয়ার্ল্ড কাপ না পেলেও, আসলেও তাই ওয়ার্ল্ড কাপ না পেলেও তো রোনালদোই থাকে, কিছু করার নেই। আর রোনালদো আর একটা কথা বলেছে যে আমাকে নিয়ে আমি থাকতে পর্তুগাল যে কটা শিরোপা জিতেছে, যে কটা কাপ জিতেছে, এটা পর্তুগালের ইতিহাসে কোনোদিন হয় না। অর্থাৎ আমাকে ছাড়া পর্তুগাল আসলে ওরকম ইম্পর্টেন্ট জায়গায় নেই। তো এটা কেন বলেছে আমি জানি না। কয়েকটা তাদের সাথে আপনি জানেন যে ব্রুনো ফার্নান্দেজ, তাদের একটা মানসিক একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ দলের মধ্যে। হ্যাঁ নুনো মেন্ডিস অনেক সময় যেমন মেসির জন্য যেমন তার দলরা খেলে, এটা সব সময় শুনতে হয় যে রোনালদোর জন্য টিম বা
এরা কিন্তু আপনার মাঝখান থেকে ভিতিনার কথাও বলেছে, তারপরে আপনার রাইট উইংয়ে যে নুনো মেন্ডেস, লাফালিও নুনো মেন্ডেসের কথা বলেছে সে, যে তাদের সাথে এটা আমরা শোনা যায় যে এটা তাদের সাথে মানসিক একটা দ্বন্দ্ব আছে, যে তারা ওইভাবে রোনালদোকে সার্ভ করে না। আসলে আমার কাছে তা মনে হয় না, যে রোনালদো আসলে যে সময়টা খেলার দরকার গোল করেছে এটা ঠিকই আছে। আর একটা হচ্ছে যে ধরেন যাদের সাথে বল পায়নি, স্পেনের সাথে ধরেন কালকের ম্যাচটায় তাদেরকে রোনালদোকে স্পেনই ওখান থেকে মিডফিল্ডটা স্পেন এমনভাবে করেছে স্পেনের ডিফেন্ডাররা যে রোনালদোকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখানে তো এত ভালো প্লেয়ার নুনো মেন্ডেস, সেই তো কালকে ওইভাবে করে কাজ করতে পারে না লেফট ব্যাকে, হ্যাঁ পেছনের দিকে, তার সেই উপরে বল পাঠাতে পারছে না। তো আপনার ব্রুনো ফার্নান্দেস খেললো, এই যে আপনার ভিতিনহা, শেষ পর্যন্ত ভিতিনহার মতন প্লেয়ারকে কোচ উঠাই নিল, মানে 90 মিনিট খেলাতে পারলো না, মানে কি ছন্নছাড়া অবস্থা। এটা হচ্ছে যে পর্তুগালের যতটা না ছন্নছাড়া, তার থেকে স্পেন এটা করেছে যে পুরা মিডফিল্ড তাদেরকে ওই উপর থেকে তাদের মিডফিল্ডকে একেবারে অ্যাটাকিং থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। যেই কারণে আপনি দেখবেন যে কালকে অন্য সময় হয় কি যে পর্তুগাল একাধিক 8টা 10টা করে ওয়ান টার্গেট শটে, কালকে মাত্র 2টা, এবং 2টাও খুবই দুর্বল একটা শট, 2টা মাত্র পুরা 90 মিনিটের 2টা শট তাদের অন টার্গেট। মানে পর্তুগাল তো আসলে ওইভাবে হ্যাঁ মিডফিল্ডে বা এই নিচের দিকে কিছুটা খেলেছে, নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করেছে, কিন্তু তাদেরকে কিন্তু আসলে কার্যকরিতা ওই যে অন টার্গেট শট এটা কিন্তু তারা নিতে পারে না, অ্যাটাকিং এটা মানে দেখাই জমাতেই পারে না। এবং আমার কাছে কি মনে হয়েছে জানেন আপা, যে খেলাটা মানে জানতো স্পেন আমাকে কখন মানে কার্যকর ভাবে এটাকে যেতে হবে, কখন গোলটা করতে হবে, গোলটা এমন সময় করব যেটা শোধ দিতে পারবে না, আত্মবিশ্বাস গোলটা পাবে, এরকম আত্মবিশ্বাস। নরওয়ের সাথে ব্রাজিলের ম্যাচের মতো হয়ে গেছে, মানে ওরা এমন সময় যে গোলটা করেছে যখন আর শোধ করার, নরওয়ে হয়তো চেষ্টা করে ওইটা করেছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে স্পেন ইচ্ছা করে করেছে। পুরা ম্যাচে সে খেললোই নয় ব্যাপারে, নিজের স্পেনের বল পজিশন অনেক হাই ছিল, তারা কন্ট্রোল করেছে পুরা ম্যাচটা কন্ট্রোল করেছে, মিডফিল্ড ফুল একেবারে মানে হাতছাড়া হয়ে গেছে পর্তুগালের, কালকে শুরু থেকে হাতছাড়া হয়ে গেছে। তো ওই অবস্থায় তারা কিন্তু ওরকম অবস্থায় থেকেও কিন্তু ওইভাবে জোরালো আক্রমণে যায় না, আক্রমণে গেলেও তারা ঠিক 85 মিনিটের পরে গোলটা হলো 90 মিনিটে যে, এবং এমন সময় গোল হলো, খেলার যে অবস্থা ছিল ওই অবস্থায় কোনো অবস্থাতেই শোধ দেওয়া সম্ভব না, তো ওরকম তারা গোলটা দিয়ে গোলের পরে স্পেনের ওরকম উদযাপন দেখলো না খুব বেশি একটা। মিকেল মেরিনোকে নামালো, মিকেল মেরিনো আপনি জানেন যে মিডফিল্ডার, কিন্তু একটা জিনিস হয়েছে কি তাদের ওয়ার্জাবালকে উঠিয়ে, তাদের মূল যে স্ট্রাইকার তাকে উঠিয়ে মিকেল মেরিনো নামালো, নামানোর পরে সে কিন্তু খুবই কার্যকর। ওয়ার্জাবাল সেম একটা বল 2 মিনিটের সময় পেয়েছিল খেলা, সে কিন্তু গোলটা করতে পারে না, তাহলে কিন্তু খালি পোস্ট, গোলকিপার সেও বামে, ডান দিকটা পুরো পোস্টের পুরাটাই ফাঁকা, সে বলটা মেরে দিল বাইরে। তো ওইটা হয়তো কোচ একটু হয়তো মনোক্ষুণ্ণ এটা থেকে, এই কারণে মিকেল মেরিনোকে, ওয়ার্জাবালকে আমি গত 4 মাসে ওয়ার্জাবালকে উঠায় না, কালকে উঠে ফেলছে এটা, এবং উঠানোর পরে মিকেল মেরিনো নামলো, মেরিনো নেমেই গোলটা দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তারপর ও মিডফিল্ডার থাকার কারণে অনেকে কিন্তু বুঝে না যে ও যে স্ট্রাইকারের পজিশনে যে গোল দিবে, এটা আসলে যেই ধরনের গোলগুলো হয়েছে, যেই টাইপের গোলটা হয়েছে, এই গোলগুলো আগে ব্রাজিল দিত, রোনালদো নাজারিও সে কিন্তু গোল দিত ব্রাজিলের হয়ে। এই ধরনের 3জন ডিফেন্ডার মাঝখান দিয়ে বলটা একদম ঢুকে যাবে, সে সামনে চলে যাবে, এবং তার সামনে গোলকিপার ছাড়া কেউ থাকবে। এই ধরনের পাসটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব উচ্চমানের দল ছাড়া, উচ্চমানের খেলোয়াড় ছাড়া এই ধরনের পাস দেওয়া সম্ভব না। অভিজ্ঞ এবং ওখানে বল পেয়েও 1-to-1 যখন থাকে তখনই কিন্তু ডিফিকাল্ট, জাস্ট 2 হাত পিছনে ডিফেন্ডাররা, 2 হাত সামনে গোলকিপার, তখনও কিন্তু ঠান্ডা মাথায় 1 সেকেন্ডে বলটা পজিশন মতো নেওয়া, এটা কিন্তু মিকেল মেরিনো, আমি বলবো যে আজকালকে মিকেল দারুণ গোল করেছে। এবং মিকেল মেরিনো গোল করার কারণে যেটা হলো যে স্পেনের সবাই মিলে গোল করে। স্পেনের আপনারা দেখেন যে মেসি কেন্দ্রিক আর্জেন্টিনা গোল করে, এমবাপ্পে দেমবেলে কেন্দ্রিক হচ্ছে ফ্রান্স, আর কেউ নাই। আপনি দেখেন এখানে ওলমো গোল করে স্পেনের, মিকেল মেরিনো গোল করলো, ইয়ামাল গোল করে, ওয়ার্জাবাল গোল করে, কুকুরেলা যে গোল করে, মানে এরা স্পেনের কোচ কিন্তু ফুয়েন্তে কিন্তু বলেছে যে আমাদের গোল করার লোক হচ্ছে 11 জন, মানে 10 জন, গোলকিপার ছাড়া আমাদের সিমন ছাড়া 10 জনের সবাই। ও সেদিন কি গোল করলো ওই যে তাদের এক ডিফেন্ডার লাস্ট ম্যাচে,
তো এই স্পেনের সবাই মিলে গোল করতে পারে, তো এটা মেরিনো মনে হয় বাকি ছিল, মেরিনো করলো কালকে। তো পাউ কুবার্সি ও কিন্তু হ্যাঁ, বেশ পাউ গোল কুবার্সি করতে তো পারে। উপরে উঠে খেলে, কুকুরেলা তো উইঙ্গার হিসেবে Winger খেলে, সে হিসেবে হচ্ছে যে সে হলো ডিফেন্ডার, খেলে লেফট উইং, একদম উপরে চলে যায়, গোলকিপারের সামনে চলে যায় দৌড় দিয়ে। তো এইটা হচ্ছে ব্যাপার, অনিয়মিত ভাবেই কালকে রেজাল্ট হয়েছে। এবং আমরা কালকে কিন্তু লাস্ট বলেছিলাম, আপনি হয়তো পরের প্রসঙ্গে আসবেন আমেরিকার প্রসঙ্গটা, তো কালকে আমরা বলেছিলাম লাস্ট যে কালকে আজকে হয়তো ইউএসএ এবং রোনালদো দুইজনের হয়তো বিদায়ের দিন আজকে, কারণ হচ্ছে যে একটা নক্ষত্রের বিদায় রোনালদো এটা হয়েছে, আর স্বাগতিক তিনটার মধ্যে একটাই বাকি ছিল, রইলো বাকি এক। আমরা বলেছিলাম যে ইউএসএ সে হয়তো আজকে বিদায় নেবে রাতে। এখানে আবার আমরা হারাধনের ছেলে না বলে ট্রাম্পের ছেলে বলতে পারি, হ্যাঁ। যে বিষয়টা হয়েছে যে সারা ওয়ার্ল্ড কাপে ট্রল এখন, হ্যাঁ মানে ফিফাকে নিয়ে যে বিতর্কগুলো ছিল সেগুলো আসলে এতদিন পর্যন্ত একটু কনসিল টাইপ ছিল, যে হতেও পারে নাও পারে এরকম একটা বিষয়। কিন্তু এই ঘটনাটা দিয়ে একমাত্র ফিফা সত্যি এবার বিতর্কিত হয়ে গিয়েছে, এবং ট্রাম্প কিন্তু স্বীকারও করেছে যে হ্যাঁ আমি কল দিয়েছি। এটা আসলে খুব ফানি একটা হ্যাঁ, বিষয় ছিল আপু, যে মানে ফিফা সভাপতি কিন্তু ট্রাম্পের উপরে বিশ্বাস রেখেছে। ট্রাম্প তাকে ফোন করে বলেছে, এটা কিন্তু ফিফা সভাপতিকে যখন প্রথমে জিজ্ঞেস করলো, সে কিন্তু খুব মানে ডিপ্লোম্যাটিক ভাবে সে বললো যে না এরকম কিছু না, পরে কিন্তু ট্রাম্প উল্টো স্বীকার করে দিয়েছে, বলে দিল যে হ্যাঁ আমি লাল কার্ড উইথড্র করার জন্য ইয়ে করেছি, মানে এটাকে আচ্ছা, ওই ম্যাচটার প্রসঙ্গে যদি আমি বলি, তাহলে ম্যাচটাতে ইউএসএ জিতলো, এটা সবার যতটা না কনসার্ন ইউএসএ এবং বেলজিয়ামের ম্যাচটা, বেলজিয়াম এই ম্যাচটা একটা ঘটনাবহুল, এই বিশ্বকাপের একটা ঘটনাবহুল ম্যাচ হয়ে গেল। কারণ তাদের যখন ফরওয়ার্ডকে আপনার বসনিয়ার সঙ্গে সে লাল কার্ড খেলো, লাল কার্ড খাওয়ার পরে সে স্বাভাবিকভাবেই, এটা ফিফার নিয়ম, এটা ইন্টারনেট, এটা ফুটবলেরই নিয়ম, যে পরের ম্যাচ সাসপেন্ড থাকবে, এটা মিনিমাম শাস্তি যে 1 মাস, এবং এর পরে 4টা ক্যাটাগরিতে শাস্তি আছে, যে 2 মাস সাসপেন্ড, হ্যাঁ, তারপরে 10 ম্যাচ সাসপেন্ড, জরিমানা, হ্যাঁ, তারপরে এত বছর, 1 বছর 2 বছর মাসিক বা 1 বছরের টাইমে, কিন্তু মিনিমাম হচ্ছে 1 ম্যাচ। সেই 1 ম্যাচও তাকে থাকতে দিবে না, কারণ জানে যে এটা ডু অর ডাই ম্যাচ। ট্রাম্প যেটা করলো, ইউএস এর প্রেসিডেন্ট সোজা নাকি ফোন করলো ইয়োভান্তিকে, ফিফার প্রেসিডেন্টকে, তো ফিফার প্রেসিডেন্টকে ফোন করে যে আমার প্লেয়ারকে নেন, আমরা এগুলো ছোটবেলায় বলতাম, হ্যাঁ, যে আমার প্লেয়ারকে নিতে হবে, কমিটির প্লেয়ার একটা কথা ছিল, কমিটির প্লেয়ার, যে আমরা ওগুলা পাড়ার খেলা আমরা বলতাম যে এর নিতে হবে, এর নিতে হবে, আমার দলে এ খেলবে, হ্যাঁ, ওকে না নিলে আমি খেলবো না, হ্যাঁ, এই ধরনের একটা হয়ে গেছে এই ম্যাচটা, যে সাসপেন্ড প্লেয়ারকে বলতেছে আমার ওকে নিতে হবে। তারপরে সে একটা কোন জায়গার 17 ধারা নিয়ে আসছে, এসে ফিফা বললো যে আমরা এই 17 ধারা বলা আছে যে আমরা তাকে নিতে পারি, আমরা আমাদের আইনের মধ্যে থেকে তাকে নিচ্ছি। বিষয়টা আইনি না, বিষয়টা হচ্ছে যে এটা যে আমাদের একটা রিচুয়াল, এটা যে আমাদের একটা, সবাই জানে যে এইটাই আমাদের আইন। স্বাভাবিকভাবে আপনি আইন খণ্ডগুলো তো খণ্ডন করাই যায়, এটা বেলজিয়ামের কোচও বলেছে যে আপনি যত আইন খণ্ডন করেন, হ্যাঁ, আমাদের মন থেকে এসব খণ্ডন করতে পারবেন না কোনোদিন। এটা বলছে ম্যাচের আগের দিন, তারপরে তো সেই ম্যাচে খেললো ওই প্লেয়ার, আবার তার রিভিউ করেছিল এটা বেলোগান, হ্যাঁ, তো এই বেলোগান খেললো। বেলোগান কালকে টোটাল ম্যাচে আমি জানি না উনি খেলার কারণে আমেরিকা এইভাবে হারলো কিনা, কারণ হচ্ছে বেলোগান পুরা ম্যাচে আপা এই 90 মিনিটের খেলায় সে 17 বার টাচ করতে পারছে। একটা মানুষ কমপক্ষে 150 থেকে 200 বার বল টাচ করে এই সময়। শটও মনে হয় একটা কিন্তু ফাঁকা পোস্টে পেয়ে গিয়েছিল গোলকিপার, ওইটাও কিন্তু কার্যকর করতে পারে, এবং 17 বার মাত্র আপনার বল পায়, এইটা তো অ্যাবসার্ড একটা ঘটনা না, আসলে এটা কেন হবে? তো এইটা তাদের মানসিকভাবে আমেরিকান প্লেয়াররাও কিন্তু এটা বলেছে, নৈতিকভাবে আসলে ভেঙে পড়েছে। আমেরিকান প্লেয়াররাও বলেছে যে আমরা জানি না, এটা আমরা এই ব্যাপারে মন্তব্য করব না। তারা কিন্তু বলতে পারে যে এটা ঠিকই আছে, তা বলে নাই, তা বলছে আমরা এই ব্যাপারে মন্তব্য করব না। তো ম্যাচটা একতরফা হলো, এবং বেলজিয়াম 4 গোলে জিতলো। বেলজিয়ামের একজন মিডফিল্ডার সে বলল ম্যাচ শেষে যে এটা আমরা যেটা বলি না, আল্লাহর বিচার আল্লাহ করছে, হ্যাঁ, তো এরকম সে বলল যে এটা সৃষ্টিকর্তা আমাদের বিচার করে, আমাদের এই খেলার যে রেজাল্ট এটা সৃষ্টিকর্তা লিখে দিছে, আমাদের এইভাবে খেলার কথা না। আমাদের কিন্তু প্রেডিকশন এটা ছিল যে 3-1 গোল বা এরকম হবে, এবং আমরা বলছিলাম যে যদি অঘটন ঘটে যায় তাহলে আসলে এরকম 7-up হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, তো সেইখানে আসলে কাছাকাছি চলে গেছে 4-1, মানে জাস্ট উড়িয়ে দিল। ইউএসএ যে এতদিন যে খেললো, ফার্স্ট রাউন্ডে যেইভাবে খেললো ইউএসএ, সেকেন্ড রাউন্ডেও বসনিয়ার সাথে মোটামুটি যেটা করলো, আমরা মনে করেছিলাম অনেকে ফার্স্ট রাউন্ডে খেলা দেখে, আমাদের ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি দেখলাম যে যেভাবে ইউএসএ খেলছে কাপ বোধহয় ইউএসএ নিয়ে যাবে এরকম অনেকে বলছিল, কিন্তু কালকে দেখলাম ইউএসএ কে মোটামুটি পাড়ার টিম বানিয়ে দিল। এবং কারা বানালো? এটা ফ্রান্স বা স্পেনে বানাতে হয় না, বেলজিয়ামই বানিয়ে দিল, যাদেরকে একটু
মাঝারি টাইপের দল ধরে হিসেবে treat তারাই করে। মোটামুটি তাদেরকে ধসাই দিল। তার কাপ এই ম্যাচটা কিন্তু বেলজিয়াম তাদের একদম ফুল যে 11 তাদেরকে নিয়ে নামে, কয়েকজনকে আবার রেস্ট দিয়েছে, যেমন রোমেলো লুকাকু তারা সাবস্টিটিউটেড হারিয়েছে রুকাকু একদম লাস্টের দিকে নামলো। লাস্টের দিকে হ্যাঁ, last তারপরেও কিন্তু তারা ডমিনেট করেছে। আর সবচেয়ে বেশি মজা লেগেছে যে আমার যে বিষয়টা যে রোমেলো লুকাকু তার গোল দেওয়ার পরে কিন্তু ট্রাম্পের স্টাইলে একটা নাচের সেলিব্রেশন নেচেছে করেছে। এবং আমার যেটা মনে হয়েছে যে লুকাকু আসলে নেমেছে সেলিব্রেট করতে, হ্যাঁ, এরকম একটা বিষয় মনে হয়। লুকাকু গোলটা যখন দিছে ততক্ষণে খেলার তো রেজাল্ট হয়ে গেছে, 3-1 গোলে আগানো বেলজিয়াম, তারপরে লুকাকু দিল গোল। হ্যাঁ, লুকাকু কি করবে, ট্রাম্পের নাচি তো দিবে। আর আপু এখানে আরেকটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে কথাটা, এটা তো মানে এই যে জয়ের পরে বেলজিয়ামও শেয়ার করেছে এই বিষয়টা, ইরানও শেয়ার করেছে, মক করেছে ট্রাম্পকে, এবং তারা যেটা লিখেছে যে ফুটবলের কাছে রাজনীতির হার, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, আসলেই ফুটবলের কাছে রাজনীতিটা হেরে গেল। আপনি যত বড়ই শক্তিশালী হন, যত শক্তিধর দেশি হন, কারি টাকা ঢালেন দেশের জন্য, হ্যাঁ, আসলে ফুটবল এমন একটা খেলা সারা পৃথিবীতে এইটা একটা জাতিকে উঠায়। এখানে বেলজিয়াম আজকে এই পর্যায়ে আসে, বেলজিয়াম আপনি কি দিয়েছিলেন? বেলজিয়ামকে আপনি ফুটবল দিয়েছিলেন। অবশ্যই। ইরানের কথা যদি আসে, এখন পারমাণবিক ইয়াটিয়া যুদ্ধ, এর আগে আমরা ফুটবলকে চিন্তাম, ইরানকে ফুটবল দিয়ে, ইটালি কি প্রথম চিন্তা আমরা ফুটবল দিয়ে, জার্মানিকে, সবচেয়ে ব্রাজিল। বড় কথা যে কেপ ভার্দে যে নতুন একটা রাষ্ট্র হয়েছে, এটা অনেকে জানতো না। এই ফুটবলের মাধ্যমে কিন্তু অনেকে সবাই জানে জানতো, যে রাইট, হ্যাঁ, নতুন একটা রাষ্ট্র কইবে। আপনি দেখেন আমাদের খেলাধুলা দিয়েই, আপনি এই যে বাংলাদেশকে, হ্যাঁ, আমরা যখন যাই, আমার চাচা ধরেন ইউএসএ তে আছে, তারা বাংলাদেশকে ও আচ্ছা ওই যে ক্রিকেট খেলে ওই সাকিব আল হাসান, হ্যাঁ, এরকম বলে। তা আপনার একটা রাষ্ট্র এইভাবে পরিচিত হয়। ইভেন আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের যে পরিচিতি, সেটা তো পলিটিক্যাল বিষয়গুলো পরে আসছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে কিন্তু ক্রিকেট থেকে, বিশেষ করে আপনি ক্রিকেটে আপনার সবাই চিনে। অস্ট্রেলিয়ার সিডনির লোকজন বলে যে বাংলাদেশ ওই যে ক্রিকেট খেলে, হ্যাঁ, নাম বলে দু একজনের, হ্যাঁ। তো আপনি এই দেখেন, তো ফুটবলে ইউএসএ কারি টাকা ঢালছে, ডলার ঢালছে, তাদের মোটামুটি মাপের তৈরি করছে, কিন্তু আপনি বেলজিয়ামের সমকক্ষ হওয়া এত সহজ ব্যাপার না। আপনার পৃথিবীর, হ্যাঁ, সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট থাকতে পারে, আপনার দেশ ওইটা হতে পারে, কিন্তু খেলার মাঠে যখন গড়াবে, হ্যাঁ, তখন কিন্তু শুধু ফুটবলটাই হবে। এখানে রাজনীতিটা সেটা ঠিক, তারা ঠিকই বলছে, রাজনীতির এখানে পরাজয় হলো। আপনি রাজনীতি দিয়ে, হ্যাঁ, আপনি একটা জোর করে একজন প্লেয়ারকে নামাতে পারেন, আপনি একজনকে লাল কার্ড খাওয়াতে পারেন, আপনি পুরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং বেলজিয়াম যখন বেলজিয়ামের স্বরূপে ফিরবে, তখন ইউএস এর পক্ষে কখনোই ইউএস এর শক্তি এখন হয় না, মাঠের বাইরে থেকে ওটা আটকানো সম্ভব। এটা এই কয়েকদিন আগে বোস্টনে কিন্তু 5 গোল দিল বেলজিয়াম ইউএসএ কে। এত সহজ না বিষয়টা। ফুটবল খেলাই, এখানে ওই শক্তি দিয়ে আসলে হয় না, রাজনীতি হোক আসলে হয়েছে। এই জন্য আমি বলবো যে এই ম্যাচটা, ইউএসএ বেলজিয়াম ম্যাচটা খুব বেশি গুরুত্ব পেত না, কিন্তু এখন এটা মনে থাকবে, এবং সারা পৃথিবীর মানুষ এই ম্যাচটা কোটি কোটি মানুষ দেখছে। আপনি দেখেন যে ইরান ট্রল করছে, আপনার মিশর এটা নিয়ে বলছে, অনেকে এটা বলছে যে এই শক্তির পরাজয় সে শেষ, কারণ হচ্ছে ইউএস এর প্রেসিডেন্টও কিন্তু এই ইরানকে নিয়ে অনেক ধরনের ইয়ে করেছে, হ্যাঁ, তাদেরকে খেলতে দেয় না, ভিসা দিচ্ছে না, এটা সেটা। আজকে তাদের ভিসা দিয়ে তারা কি করবে? তাদের নিজেদের দেশে খেলা হচ্ছে, কোয়ার্টার ফাইনালও আসতেছে, ইউএসএ নাই, হ্যাঁ। তো এটা স্বাভাবিক, এটা আসলেই মানে এটা হয়েছে কি, ওই যে জাস্টিস অফ নেচার বলে, সেরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর মিশরের কথায় আসতে যেটা, যে আজকে স্পেশালি বাংলাদেশের জন্য, সেদিন যেমন হয়েছিল, আমি বলছিলাম যে এটাই মনে হয় বাংলাদেশের জন্য ফাইনাল ফিফা ম্যাচ, ব্রাজিলের সাথে নরওয়ের। সেই রকমই কিন্তু আরেকটা ম্যাচ আজকে আর্জেন্টিনার সাথে ইজিপ্টের, হ্যাঁ। এবং এই নিয়ে দেখলাম যে জাতি আসলে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, কারণ স্বাভাবিক যারা ব্রাজিলের ফ্যান, মানে অ্যান্টি আর্জেন্টিনারা এখন মিশরের কিছু করার নাই, তারা মিশরের সমর্থক। এবং অনেকে এরকম মজাও করছে, ট্রলও করছে যে আমরা মুসলমানদের পক্ষে হয়েছি, আমরা মিশরের পক্ষে হয়েছি। এবং ওই যে আমাদের যে চিত্রনায়িকা বর্ষা, উনি একটা পোস্ট দিয়ে, হ্যাঁ, অনেক বিতর্কিত হচ্ছেন, সাপোর্টার, কিন্তু আমি চাই মুসলিমরা জিতুক, মিশর জিতুক। তো আজকে আমরা কি দেখবো, যে আসলে মেসি কি আরো গোল দিয়ে এগিয়ে যাবেন, নাকি রোনালদোর মতো তারও এটা হবে যে সর্বশেষ যে ওয়ার্ল্ড কাপ, সেটা আসলে কাপ ছাড়াই মেসিকে বিদায় নিতে হবে ক্যারিয়ার থেকে? আমি যেটা বলি আপা, যে রোনালদোর এখন নকআউট পর্বের এই ম্যাচগুলো, এটা সুপার 16, হ্যাঁ, রাউন্ড অফ 16 খেলা বলেন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই সব ম্যাচে হয় কি আপা, যে এই ম্যাচটাই সবাই ধরেন আমার জীবনের শেষ ম্যাচ, হ্যাঁ, যাদের হয়ে যায়, মানে সিনিয়র প্লেয়ার রিটায়ারের কাছে থাকে, বা ওই দলও মনে করে এটাই আজকে আমার লাস্ট ম্যাচ, ওই দলটা মনে করে।
প্রতিপক্ষ যেই হোক, কারণ এই সবাই কিন্তু রাউন্ড অফ 32 পার হয়ে আসছে, এই মিশরও আসছে, গ্রুপ পর্ব পার হলো, রাউন্ড অফ 32 পার হলো, এখন আপনি একদম তাকে ফেলে দিতে পারবেন না যেই হোক। আর কেপ বার্দের সাথে যেটা খেললো আর্জেন্টিনা, সেই ম্যাচটা মানে আলোকে যদি বলি যে কেপ বার্দে কিন্তু একদম আর্জেন্টিনাকে একদম নাভিশ্বাস ফেলে দিয়েছে। সেই অবস্থায় তুল্যমূল্য যদি বিচার করেন, কেপ বার্দের থেকে প্রতিটা ডিপার্টমেন্ট, তাদের সেন্টার ব্যাকের প্লেয়াররা, মিডফিল্ডাররা, সালার নেতৃত্বে আপনার অ্যাটাকিং এ যারা আছে, তো প্রত্যেকে কেপ বার্দের থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিশর ভালো, অনেক ভালো। তাহলে কেপ বার্দের সঙ্গে যদি এটা হয় অতিরিক্ত সময়, তাহলে মিশরের সাথে কেন নয়, মিশর কেন পারবে না? তো ওইটা যদি হয়। আরেকটা আপনি যদি বর্ষার কথা বলেন, সেই প্রসঙ্গে বলি, মিশরের আমাদের চিত্রনায়িকা যেটা বলছে, মিশরের কোচ কিন্তু আজকে একটা অনেকক্ষণ 5 মিনিট তার সংবাদ সম্মেলনে কথা বলেছে, এবং 5 মিনিটে একটা বিষয় বলেছে, 5 মিনিট আর কি, সেই সংবাদ সম্মেলন আরো বড় ছিল। 5 মিনিট শুধুমাত্র গাজা, আমাদের যেখানে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইনের গাজা নিয়ে কথা বলেছে 5 মিনিট। এখানে সে বলেছে যে পৃথিবীতে যদি গাজার হত্যাযজ্ঞের কেউ যদি ব্যথিত না করে, সে আসলে মানুষই নয়। হ্যাঁ, আর্জেন্টিনা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে গাজার হত্যাকাণ্ডে, ওইটাই সে বোঝাতে চেয়েছে যে আর্জেন্টিনা যেহেতু ইসরায়েলের সাপোর্ট করে, তো আসলে এটা ওরকম কিনা। তো আপনি দেখেন যে সে বলেছে সারা পৃথিবী, এবং ইজিপ্ট বলেছে যে আজকে আমাদের এই খেলাটা আমাদের আরব বিশ্বের ভাইদের জন্য, আমাদের আফ্রিকান ভাইদের জন্য, এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য। এটা হয়তো তার ওই একটা মুসলমান বলতে হয়তো সে যেটা বোঝাতে চেয়েছে যে একটু নির্যাতিত ভাইদের জন্য এই ধরনের একটা বোঝাচ্ছে যে গাজাবাসীর জন্য উৎসর্গ করবে। এবং তার এই মিশরের এই ব্যাপারে কিন্তু ইরান কিন্তু তাদের একটা চিঠি লিখে আসছিল আমেরিকায়, তাদের হোটেলে, ওখানে কিন্তু লাস্টের অনেকগুলো কথা বলছে আমেরিকার বিষয়ে, ওখানে কিন্তু লাস্ট একটা কথা বলেছিল। এখন সে বলছে আমরা ইরান আমাদের এই বিশ্বকাপে এখন আমরা দুইটা দলকে সাপোর্ট করব। একটা হচ্ছে মেক্সিকো, তাদের আতিথেয়তা, তাদের আমাদেরকে থাকতে দিয়েছে এখানে, যেভাবে আমাদের সবাই সমর্থন, মেক্সিকোর জনগণ, এজন্য আমরা তাদেরকে সমর্থন করি। আরেকটা বলেছে আমরা মিশরকে সমর্থন করব, কারণ হচ্ছে মিশর আমাদের ভাই, বন্ধুত্বপূর্ণ, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে মিশর যেভাবে সাহায্য করে, সহযোগিতা করে, তো এই হিসেবে। তো হ্যাঁ, মানুষের মধ্যে ওই একটা আবেগ কাজ করবে আজকে যে মিশরের জন্য। হ্যাঁ, আর্জেন্টিনার সাপোর্টার যারা থাকবে তাদের তো, আর বিশ্বকাপ শেষ বাংলাদেশের যেটা বললেন আপনার যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, এই বাংলাদেশে অন্য সাপোর্টারও আছে, আমার মতন এরকম আছে। তো হ্যাঁ, তো আমাদের দল তো খেলছে এখনো না। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে বেশিরভাগ সাপোর্টারের কথা, কারণ মানে যারা আমাদের দেশে ফ্রান্স বা জার্মানি বা স্পেনকে সাপোর্ট করে, বা পর্তুগালেরও অনেক সাপোর্টার আছে, তারা কিন্তু আসলে ওই সংখ্যাগরিষ্ঠ না, সব মিলে আপনি ধরেন 10%, বাকি 90% কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক। এবং এবার যেটা ফেসবুকে হাইপ দেখছি বা অনেক কিছু দেখছি, যে মনে হচ্ছে বাংলাদেশে মনে হয় ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার সাপোর্টারই অনেক বেশি। সেটা কিন্তু মেসির কারণে, কারণ আপনি যদি নেইমার আর মেসির একটা তুলনামূলক মানে ইয়ে করেন, দুইজনকে যদি কম্পেয়ার করেন, তাহলে আসলে মেসি প্রতি এটা চলে যায়। অনেক মেসি হচ্ছে যে একদম কিংবদন্তি, নেইমার ওই মেসির লেভেলে না। মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে আর তার একদম টপ। তার সবাই যেমন এই মোহাম্মদ সালাহ আজকে যেমন মিশরের সাথে খেলা, মোহাম্মদ সালাহ কিন্তু তার মানে মিশরের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। কিন্তু তারপরও সে কিন্তু এই যে মেসি আর রোনালদো যুগে হওয়ার কারণে নেইমারের মতো সেও কিন্তু তাদের দুজনের নিচেই আছে। মেসি আর রোনালদোর মতন এরকম একটা জুটি দুইজন সারা পৃথিবীতে এটা কিন্তু যুগে যুগে আসে না। তাদেরকে বলা হয় যে হিস্ট্রিতে, ফুটবল হিস্ট্রিতে তারা সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার বলা এই দুইজনকেই। আপনি যদি সালাহ বলেন, সালাহ, এমবাপ্পে, নেইমার, একটা এইটা তাদের পরের স্টেপ, এইটাই আর কি। এটাই বিষয়টা এরকম। তো দেখা যাক যে আসলে আমরা মেসির খেলা কি আরো সামনে দেখতে পারবো কিনা, নাকি রাউন্ড অফ 16 আসলে এটা একটা হার্ট ব্রেক হবে সবার, যেভাবে ব্রাজিলের সাথে খেলার সময় হয়েছিল, এটাও দেখা যায়। আর পরবর্তী যে আরেকটা ম্যাচ রয়েছে আজকে ওয়ার্ল্ড কাপে, সুইজারল্যান্ড কলম্বিয়ার, হ্যাঁ, এই ম্যাচটাও তো মনে হয় যে এটা একটু মানে সমান একটা ম্যাচ মনে হচ্ছে। তবে এই ম্যাচের দিকে বলে যে আর্জেন্টাইন দর্শকদেরও কিন্তু নজর থাকবে, যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে আর্জেন্টিনার খেলা হবে। আসলে এই দুই ম্যাচে যারা জিতবে তাদের পরবর্তীতে হবে। তো এই জন্য আর্জেন্টাইন ফ্যানদেরও কিন্তু নজর থাকবে যদি জিতে, আর যদি হেরে যায় তাহলে তো ঘুমাবে।
তো এই ম্যাচটা হ্যাঁ আপনি যেটা বললেন যে অবশ্যই ব্যালেন্স, সুইজারল্যান্ড এটা ইউরোপিয়ান টিম, আবার কলম্বিয়া ওখানে ল্যাটিন আমেরিকান টিম বলতে আর মানে বাকি রয়েছেই দুইটা, আর্জেন্টিনা আর যদি কলম্বিয়া থাকে। তো এখন এই জন্য কলম্বিয়ার জন্য ওইটা একটা সুযোগ, আর যদি আবার ওরা যদি একসাথে হয় তখন থাকবে বাকি আর এক, দুই ল্যাটিন আমেরিকার মধ্যে মারামারি হবে, তখন যে জিতবে সেটাই। কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা কি চাই, হ্যাঁ, বা আর্জেন্টিনা জন্য কোনটা কে জিতলে ইয়ে হবে? আসলে দুইটা দলই কিন্তু আর্জেন্টিনা থেকে কাগজে কলমে আসলে ভিন্ন ঘরানার ফুটবল। হ্যাঁ, কিন্তু কলম্বিয়াকে আর্জেন্টিনা একটু বেশি চিনে, তবে কাগজে কলমে কলম্বিয়া আবার সুইজারল্যান্ড থেকে বেশি শক্তিশালী। অপরদিকে আবার সুইজারল্যান্ড আবার যদি মানে একটু কম শক্তিশালী হলেও ওরা কিন্তু আবার ওদেরকে আর্জেন্টিনা ভাবে চিনে না। এই দুইটা সমস্যা আছে। এখন হয়েছে কি আপা, এই কোয়ার্টার ফাইনালটা মানে বলবো অলমোস্ট ইউরোপিয়ান, হ্যাঁ, 5টা দল অলরেডি চলে গেছে ইউরোপিয়ান। এখন আফ্রিকার হচ্ছে একমাত্র প্রতিনিধি হচ্ছে মরক্কো, আর ল্যাটিন দুইটা, একটা হচ্ছে যে আর্জেন্টিনা, কলম্বিয়া। আজকের ম্যাচের পর যদি জিতেও একজনও বা দুইজনও চলে যেতে পারে, আর যদি জিতেও তাহলে তাদের দুইজনই থাকবে মাত্র, আর আফ্রিকার একজন, আর বাকি 5টা হচ্ছে ইউরোপিয়ান। তো এই হচ্ছে ফুটবলের, এটা হচ্ছে শেষ কথা, যে আসলে এখনো পর্যন্ত মানে সারা ওয়ার্ল্ডে যদি আপনি সামগ্রিক বিচার করেন, ইউরোপ ইজ দ্য বেস্ট। এবং ওই সর্বশেষ যখন ছাকা শুরু হয়, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, হ্যাঁ, তারপর এখানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে আসতে দেখা গেছে যে আপনি আর অন্য কারো খুঁজে পাবেন না, একজন দুইজন ছাড়া। আগেও একটা ইয়ে হয়েছে 2002 সালে, হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে 8টা দল উঠছে, এর মধ্যে 7টা ইউরোপের, একটা ল্যাটিন, একটা ছিল আপনার ওই যে ব্রাজিল। হয় কি ভাই, ল্যাটিন যারা আবার একটা থেকে আবার একটা চ্যাম্পিয়ন হয়ে যায়, যেমন 18 সালে কিন্তু আর্জেন্টিনা, 22 সালে ওরাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল, আবার 2002 সালে আবার ব্রাজিল। এখানে চ্যাম্পিয়নের বিষয়টা হচ্ছে যে আপনার সামগ্রিক টোটাল শক্তি, হ্যাঁ, আর তো সব মহাদেশেরই তো খেলে, তারা ওই ইউরোপেরই 5-6টা থাকতে হবে কোয়ার্টার ফাইনাল, হ্যাঁ, তার মানে হচ্ছে তাদের শক্তিমত্তা কতখানি। তো এই জন্য আমি বললাম যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, লুইস দিয়াসের নেতৃত্বে তারা খেলবে কলম্বিয়া, অবশ্যই কলম্বিয়া এখানে ফেভারিট, তবে ওই যে ইউরোপিয়ান ঘরানার টিমের সাথে একটু টাফ। তবে কলম্বিয়া যেই লেভেলে যেই টাইপের খেলাটা খেলে, কলম্বিয়া একটু এক্সেপশনাল খেলা খেলে, তারা কিন্তু টোটাল ওই যে ল্যাটিন না, তারা কিন্তু কিছুটা ইউরোপিয়ান স্টাইলে ল্যাটিন ঘরানা, হ্যাঁ, এই ধরনের একমাত্র কলম্বিয়া, আর কেউ না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাও না। কলম্বিয়া সেরকম চেষ্টা করছে এখন, সেই হিসাবে আমি দেখব যে ওই যে তাদের সৌন্দর্য, ওই যে গতি, কলম্বিয়ার প্রচন্ড গতি সম্পন্ন খেলোয়াড়, কলম্বিয়ার খেলোয়াড়রা খেলে, দুই উইং এবং মাঝখান দিয়ে খেলে, এটা কিন্তু ল্যাটিনরা এইভাবে খেলে না। এটা ওই খেলা মনে হচ্ছে যে ওটা যদি হয় তাহলে কলম্বিয়াই ফেভারিট এখানে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে যে ক্লাইমেটের যে ইস্যুটা আছে, আসলে যেহেতু আমেরিকার ইয়েতে খেলা হচ্ছে, মানে এই রিজনটা মেক্সিকো আমেরিকা, সেহেতু পরিবেশগত দিক দিয়ে হচ্ছে কলম্বিয়া হয়তো একটু হ্যাঁ একটু চেনা এবং একটু হয়তো এগিয়ে থাকবে ওয়েদারটা। আর না, কলম্বিয়ার যে খেলা দেখলাম আপা, যে তারা যেই গতিতে খেলে, ওই মেক্সিকান স্টাইলে, মেক্সিকো যেভাবে খেলছে ওরকম খেলে, ওই গতির সাথে আসলে সুইজারল্যান্ড অবশ্যই অনেক ভালো টিম, সুইজারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং বোধহয় 16, সুইজারল্যান্ড কিন্তু অনেকটা ওই রকমই গতিময় খেলা খেলে, এবং সুইজারল্যান্ডের ডিফেন্স হচ্ছে খুবই শক্তিশালী, এবং এটা বড় বড় দলের থেকে ভালো, ধরেন ফ্রান্সের থেকেও ভালো সুইজারল্যান্ড ডিফেন্সটা, সেই ডিফেন্স ভাঙতে কিন্তু খেলবে আবার লুইস দিয়াস, যে ডিফেন্স ভাঙতে ওস্তাদ, হ্যাঁ। তো এইরকম একটা দলের সঙ্গে এরকম একের পর এক আমরা হয়তো আক্রমণ দেখবো দুই দলের। সুইজারল্যান্ডের দারুণ একটা ডিফেন্স দেখবো, চীনের প্রাচীর দেখবো, ওইটাকে আবার ভাঙতে যাচ্ছে বারবার লুইস দিয়াসরা, হ্যাঁ। তো এইখানে দুর্দান্ত একটা ম্যাচ হবে নিঃসন্দেহে, এবং শেষ ম্যাচটা এটাই আপনি জানেন যে রাউন্ড অফ 16 এর লাস্ট ম্যাচ, এরপরে আমাদের কোয়ার্টার ফাইনাল শুরু হবে। শেষ ম্যাচটা আজকে রাতে, এবং আজকে রাতে আমরা আবারও, আজকে আমরা কালকের মতো বলবো না যে রোনালদো বিদায়, কারণ আমরা বুঝতেছিলাম যে স্পেনের সঙ্গে যেহেতু খেলা পর্তুগালের, সেহেতু রোনালদো আসলে বিদায় হয়ে যেতে বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে আজকে রোনালদোর বিদায়, এবং তাই হয়েছে অনুমিতভাবেই। কিন্তু আজকে আমি বলবো না যে মেসির বিদায়, কিন্তু যদি হয় সেটা একেবারে যে চূড়ান্ত যে অঘটন বিষয়টা তাও হবে না, তা হবে না, তবে একটা ইতিহাস হবে। মেসির মতন দলের আজকে, মেসির মতন খেলোয়াড় যদি আজকে বিদায় নেয়,
তাদের হয়তো রোনালদোর আপনি দেখছেন যে প্রস্তুতি ছিল কিন্তু বিদায়ের, হ্যাঁ। কিন্তু মেসির আজকে কতদূর আছে প্রস্তুতি আমি জানি না। এটা আসলে এখনো আমরা বুঝতে পারছি না, তবে প্রেডিকশন যেটা আমরা করে থাকি সেই প্রেডিকশনের জায়গাটা কি মনে হয় যে এই ম্যাচে আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচে আসলে কত গোল হতে পারে? আমার মনে হয় এই ম্যাচে আর্জেন্টিনাই জিতবে অবশ্যই। আর মোহাম্মদ সালাহ ওই দিক দিয়ে রাইট উইংয়ে, তার আবার আর্জেন্টিনা আবার লেফট ব্যাক যে যার ঠেকানোর কথা সালাহকে, সে আবার ইনজুরিতে, যে মেইন লাগ্নিয়াফিকো। তো এইটা মোহাম্মদ সালাহর জন্য একটা ইয়ে। তো আমি মনে করি যে মিশর একটা গোল দিবে আর আর্জেন্টিনা 2 অথবা 3-1 গোলে আমি মনে করি যে আর্জেন্টিনা জিতে যাবে। হীরা ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা মেসি আর্জেন্টিনার যে ডিফেন্স, তাতে আমার কাছে মনে হচ্ছে আর তাদের ইজিপ্টের যে আপনার আক্রমণ খুবই ভালো। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ম্যাচটা শেষ পর্যন্ত 90 মিনিটের খেলা 1-1 বা 2-2 গোলে ড্র থাকতে হবে এবং অতিরিক্ত সময়ের মধ্যে গেলে ইজিপ্ট জিতে যাবে। আমার কাছেও এটা মনে হচ্ছে যে আজকের ম্যাচটাই মানে এতদিন যে ম্যাচগুলো দেখে এসেছি সেই ধারাবাহিকতা চললে আসলে ইজিপ্টের জেতা উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, আমি ওই যে খেলার বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে যে এই খেলাটা আপনার লাস্ট খেলাটা যে খেললো আপনার কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা, ওই খেলার বিচারে এবং ইজিপ্টে যেভাবে খেলে আসলো, যে মিশর যে খেললো আপনার কার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, হ্যাঁ ওই খেলার প্রেক্ষিতে আমি বললাম যে তাদের যে আর্জেন্টিনা হয়তো 2টা গোল দিবে কিন্তু আর্জেন্টিনা কিন্তু 2টা গোল খেয়ে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। এরকম এটা হলে কিন্তু আপু এই বাংলাদেশ জুড়ে বিশ্বকাপ বলতে গেলে প্রায় শেষ। আমি আজকে শেষ করতে চাচ্ছি না, আমি চাই যে আর্জেন্টিনা জিতুক, কিন্তু আমি আপনাকে ফ্যাক্ট বললাম ওরকম যদি হয়, এক্সট্রা টাইমে যদি চায়, তাহলে যাওয়ার পরে কিন্তু ওই দিন উল্টা হয়েছে যে আর্জেন্টিনা যদি আজকে কিন্তু আর্জেন্টিনা হেরে যেতে পারে। তবে এখানে কিন্তু আর্জেন্টিনা কিন্তু পেনাল্টিতে খুব ভালো, বাংলাদেশে পেনাল্টি পর্যন্ত হয়তো নাও যেতে পারে, পেনাল্টি না, পেনাল্টিতেই জিতছে। বাংলাদেশে কিন্তু আরেকটা বিষয় আছে, যখন ব্রাজিল আর্জেন্টিনা কেউ থাকে না তখন সবাই কিন্তু তৃতীয় আরেকটা দল পিক করে, এটা একটা মজার খেলা, সবাই দেখে। তো এবার কিন্তু তৃতীয় দল পিক করার মতো 2টা দল বাঙালি বেছে নিতে পারে, যেহেতু পর্তুগালও নাই, জার্মানিও নাই। সেই 2টা দল, মানে এটা আমি সেন্টিমেন্টের জায়গা থেকে বলছি, ফুটবল স্কিলের জায়গা থেকে বলছি না। একটা হচ্ছে নরওয়ে আর একটা হচ্ছে ইজিপ্ট, মানে এটা আমি সেন্টিমেন্টের জায়গা থেকে ব্রাজিল দর্শক যারা কিন্তু এখন খুব কষ্টে আছে, যদি আর্জেন্টিনা হেরে যায় তারা কিন্তু আবার সেখানে উজ্জীবিত হয়ে যাবে, তারা রাত ভরে খেলা দেখবে, তারা তখন ইজিপ্টের সমর্থক হয়ে যাবে, আবার আর্জেন্টিনার সাপোর্টার আর নরওয়ের সাপোর্টার হবে, আর ব্রাজিলের সাপোর্টার হচ্ছে ইজিপ্টের। আজকে তাই হবে, ব্রাজিলের সাপোর্টার আমার মনে হচ্ছে সবাই ইজিপ্টের সাপোর্টার হয়ে যাবে। তো যাই হোক, আমরা হয়তো ব্রাজিলের মানে আশা করছি আর্জেন্টিনা চলে যাবে, তারপর না গেলেও আমরা হয়তো বিকল্প সাপোর্ট করার দল পেয়ে যেতে পারি। আর পরের ম্যাচ যেটা, সেটা একটা প্রেডিকশন দাও, সুইজারল্যান্ড আর, আমার মনে হয় কলম্বিয়া আর সুইজারল্যান্ড, এই ম্যাচটা কলম্বিয়া 1-0 গোলে জিতবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, বা 2-0 গোলও হয়ে যেতে পারে, কারণ আমার কলম্বিয়াকে আসলে একটু এগিয়ে থাকা মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে ওটা 2-0 কলম্বিয়া, এটাই মনে হচ্ছে। তো আজকের আলোচনায় এই পর্যন্তই ছিল। বাংলাদেশে যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের জন্য আমাদের শুভকামনা। আমরা মেসির খেলা আরও দেখতে চাই, সেই সাথে আমরা আসলে ইজিপ্ট কি করছে এটা নিয়েও যেহেতু একটা সেন্টিমেন্টের জায়গা আছে, সেই জায়গাটাও দেখতে চাই। তো আপনারাও আমাদের কমেন্টে আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিবেন যে কে কত গোল করতে পারে, আর অবশ্যই আজকের ম্যাচে কি হচ্ছে এটা আমরা আগামীকাল এটা নিয়ে একটা আলাপ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।